ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ আবার শুরু হচ্ছে। ঠিক একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। আহলা সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি না। তোদেরকে সংসদে ঢুকতে দিব না। এদিকে আজ আবারও শুরু হয়েছে সংসদ অধিবেশন। আজকে তারেক রহমানের বক্তব্যে ভয়াবহ পরিস্থিতি হয় সংসদের ভিতরে, সংসদের বাহির থেকে হুঁশিয়ারি আসে বিএনপির বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন ছিল, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে কবে নাগাদ করা হবে? দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অসম্ভব এবং অকল্পনীয় ঘটনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াত ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। দিনের পর দিন যে মানুষটি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যুতেও একেবারে নিশ্চুপ ছিলেন, যাকে নিয়ে খোদ সাধারণ জনগণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। আগেই বলেছিলাম যে জুলাই সনদ বলে কিছু বাংলাদেশে টিকবে না, হবে না। ঠিক সেটাই ঘটেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী অবৈধ ইউনূস সরকারের জারি করা অবৈধ অধ্যাদেশগুলোকে একে একে আইনে পরিণত করা হলেও আজকের সংসদে আবারও অসংখ্য ঘটনা ঘটে। আজকের সংসদে তারেক রহমান বক্তব্য দেন, তার বক্তব্যতে সংসদ ভবন উত্তাল হয়, অসংখ্য এমপিরা সরাসরি কেঁপে যায় এবং তারেক রহমান সংসদ ভবনের ভিতরেই বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, সংসদের বাহিরে দেশের প্রত্যেকটা জনগণ সরাসরি তারেক রহমান, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে হুঁশিয়ারি দিচ্ছিল যে এদেরকে আর সংসদে ঢুকতে দেওয়া হবে না। আজকে দেখতে পারি আবারও সংসদ অধিবেশন বসে অসংখ্য ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের বর্তমান অবস্থা এবং এই সংসদ নিয়ে বাহিরের অবস্থা সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন ছিল, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে কবে নাগাদ করা হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা দেখে এসেছি গত 17 বছর ধরে প্রাইভেট যে স্কুলগুলি ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। আপনাদের কি কোনো উদ্যোগ হবে যে নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পূরক প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রাইভেট স্কুলের যে গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজে উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না, সেটা তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অসম্ভব এবং অকল্পনীয় ঘটনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াত ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। দিনের পর দিন যে মানুষটি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যুতেও একেবারে নিশ্চুপ ছিলেন, যাকে নিয়ে খোদ সাধারণ জনগণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল, সেই তিনি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন। বিএনপির মতো একটি বিশাল দল, যারা কিনা ক্ষমতার মসনদে বসার
1.5 মাস পার করেছে, তারা কিভাবে জামায়াতের এই সুকৌশলী রাজনৈতিক চালের কাছে হার মানল, আর কেনই বা তারেক রহমান হঠাৎ করে সুর পাল্টালেন, আজ আমরা সেই পেছনের গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এমনকি এই বিষয়ে জাতীয় সংসদেও অন্য সব কার্যক্রম মুলতুবি করে রীতিমতো 2 দফা আলোচনা হয়েছে। একবার সরকারি দলের প্রস্তাবে এবং আরেকবার খোদ বিরোধী দলের প্রস্তাবে। তারিখগুলো ছিল 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই 2 দিনের একদিনেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তথাকথিত প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান 2 শব্দটিও করেননি। তিনি ছিলেন একদম চুপচাপ। তার এই রহস্যময় নীরবতা জনগণের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলোধনা করতে শুরু করে তাকে। কেউ কেউ ব্যঙ্গ করে বলতে শুরু করে বোবা প্রধানমন্ত্রী, কেউ আখ্যা দেয় বোবা তারিক বলে। আবার অনেকেই তো সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইন্টার পাস একজন মানুষ, তার কি আর জুলাই সনদ বা সংবিধানের মতো জটিল বিষয়গুলো ব্যাখ্যা করার যোগ্যতা আছে? কেউ কেউ এমনও বলেছেন যে মুখস্থ স্ক্রিপ্টের বাইরে তিনি নিজের থেকে কিছুই বলতে পারেন না। এই ধরনের কড়া এবং অপমানজনক সমালোচনা তারেক রহমানকে হজম করতে হয়েছে দিনের পর দিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিরোধী দলের এমপিরাও বারবার প্রধানমন্ত্রীকে এই বলে ঘোচা দিচ্ছিলেন যে সংসদে নেতা উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কেন এই জুলাই সনদের ব্যাপারে কোনো কথা বলছেন না। খোদ সালাউদ্দিন আহমেদ কেন কথা বলছেন? সংসদেও এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও তারেক রহমানের টনক নড়েনি। তিনি তার নীরবতার ব্রত পালন করেই যাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন জামায়াত ইসলামী মাঠে নামে। জামায়াত জোট যখন বুঝতে পারল যে বিএনপি এই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, তখন তারা সরাসরি রাজপথে নেমে আসার সিদ্ধান্ত নেয়। তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল শুরু করে, কিন্তু এটি কোনো সাধারণ ভাঙচুর বা জ্বালাও পোড়াও আন্দোলন ছিল না। তারা গণসংযোগ শুরু করে, লিফলেট বিতরণ করে, সেমিনার করে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে জনমত তৈরি করতে শুরু করে। দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা রাজনীতির এই ভেতরের খবর এবং সহজ সরল বিশ্লেষণগুলো নিয়মিত দেখতে ও শুনতে ভালোবাসেন, তারা এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও সত্য ও নির্ভুল তথ্য তুলে আনতে উৎসাহ যোগায়। তো চলুন আবার মূল আলোচনায় ফিরে যাই। জামায়াত ইসলামী তাদের এই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এমন একটি কাজ করে বসে যা বিএনপির ভিত্তিমূল কাঁপন ধরিয়ে দেয়। জামায়াত সারা দেশের মানুষের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতারক, বিএনপি মুনাফেক এবং তারেক রহমান একজন ধান্দাবাজ। এই কথাটি তারা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়। এই পরিস্থিতি দেখে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতারা রীতিমতো ভয় পেয়ে যান। তারা ক্ষমতায় এসেছেন মাত্র 1.5 মাস বা তার সামান্য কিছু বেশি সময় হলো, আর এর মধ্যেই পুরো জাতি তাদেরকে মুনাফেক এবং প্রতারক হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে। 1.5 মাসের মাথায় বিরোধী দল থেকে শুরু করে সাধারণ জনগণ যদি ক্ষমতাসীন দলকে মুনাফেক বলে গালি দেয়, তবে সেই সরকারের টিকে থাকা যে কতটা কঠিন সেটা তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। অবশেষে নিজের ভাবমূর্তি রক্ষা করতে এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তাকে মুখ খুলতেই হলো। আর যখন তিনি মুখ খুললেন তখন তার সুর সম্পূর্ণ ভিন্ন। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান ঘোষণা দিলেন, জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তার মানে হলো, মাননীয় প্রধানমন্ত্রী এখন পরিষ্কার ভাষায় বলছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনো আংশিক বাস্তবায়ন নয়। ঠিক যেভাবে সই করা হয়েছে ঠিক সেভাবেই এটি কার্যকর করা হবে। তার এই বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল বিজয়। বিশেষ করে গণভোটের আলোকে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। কারণ যে চুক্তির উপর ভিত্তি করে গণভোট হয়েছে সেটি বাস্তবায়ন করাটাই তো গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, মাত্র কয়েকদিন আগেও বিএনপির নেতারা এই জুলাই সনদ নিয়ে চরম তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন। স্বয়ং আইনমন্ত্রী অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলেছিলেন, জুলাই সনদ আবার কি, এটা কিছুই না, এটা সর্বোচ্চ 91 সালের সেই 3 দলীয় জোটের রূপরেখার মতো একটা কিছু হতে পারে। শুধু আইনমন্ত্রী নন, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষ নেতাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহভাজন আচরণ করেছিলেন। কিন্তু জামায়াতের সেই মুনাফেক ট্যাগিং এর ভয়ে আজ তারা সবাই বলতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই জেলা পর্যায়ের শান্তিপূর্ণ আন্দোলন তারেক রহমান এত ভয় পেলেন কেন? এতে কি বিএনপি সরকারের দেশ চালাতে কোনো অসুবিধা হচ্ছিল, যানজট হচ্ছিল? না, এর কিছুই হয়নি। কারণ জামায়াতের লোকজন খুবই সুশৃঙ্খল। তারা সাধারণ মানুষের কয়েক মিনিটের জন্য রাস্তা বন্ধ করে কোনো বিশৃঙ্খলাও তৈরি করেনি। একদম শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তারেক রহমানের ভয়ের আসল কারণ ছিল বিশ্বাসযোগ্যতা। জামায়াতের প্রচারণার ফলে বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে বিএনপি সত্যি প্রতারক এবং মুনাফেক। আগেই বলেছিলাম যে জুলাই সনদ বলে কিছু বাংলাদেশে টিকবে না, হবে না।
ঠিক সেটাই ঘটেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী অবৈধ ইউনূস সরকারের জারি করা অবৈধ অধ্যাদেশগুলোকে একে একে আইনে পরিণত করা হলেও গণভোট, জুলাই সনদ, গুম, মানবাধিকার কমিশন এবং বিচার বিভাগকে পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশগুলি বাতিল বলে গণ্য হয়েছে, কারণ নতুন সংসদের বয়স 30 দিন পেরিয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অভূতপূর্ব পরিণতি যে জুলাই সন্ত্রাসের উপর ভর করে অবৈধ ইউনূস সরকার 1.5 বছর ধরে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছে। সেই সন্ত্রাসের মতাদর্শিক ভিত্তি হিসাবে তারা যে জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেটি এখন আইনি এবং সাংবিধানিক দিক থেকে কার্যত নিঃশেষ। অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতায় এসে প্রথম 30 দিনে 91টি বিল পাশ করেছে, কিন্তু গণভোট অধ্যাদেশ 2025, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধনী, মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ 13টি অধ্যাদেশ নিয়ে আলোচনাই করেনি। ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী এগুলো স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে গেছে। তার মানে জুলাই সনদ অকার্যকর হয়ে গেছে। এখানে রাজনৈতিক ভূমিকার একটি সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক চরিত্র স্পষ্ট হয়ে গেছে। যারা মানে এই বিএনপিও জুলাই সন্ত্রাসের সুবিধাভোগী হিসাবে সংসদে বসেছে, তারাই এখন সেই সন্ত্রাসের মতাদর্শিক উত্তরাধিকার জুলাই সনদকে কার্যত দাফন করে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই সংসদে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা আখ্যা দিয়েছিলেন। তার ভাষায় এই অধ্যাদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। আমরাও একই কথা বলেছি। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যে রাজনৈতিক শক্তি জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পথে হেঁটেছে সেই শক্তির প্রতিনিধি সেই সন্ত্রাসের ফসলকে প্রতারণা বলছেন। মানে খেলাটা কেমন জমেছে বলুন তো। বিষয়টি কেবল রাজনৈতিক নয়, এটি সাংবিধানিক সংকটেরও সূচনা করতে পারে, করেওছে। বাংলাদেশ সংবিধানের 93 এর 2 অনুচ্ছেদ অনুযায়ী কোন অধ্যাদেশ সংসদে উত্থাপনের 30 দিনের মধ্যে হয় পাশ করতে হবে, নয়তো অনুমোদন প্রস্তাবের মাধ্যমে বাতিল করতে হবে। কিন্তু তারেক রহমানের সরকার 4টি অধ্যাদেশ বাতিল করেছে বিল পাশ করার মাধ্যমে, যা সংবিধান কিংবা সংসদের কার্যপ্রণালী বিধি কোথাও স্বীকৃত নয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 144 বিধি সুস্পষ্টভাবে বলছে অধ্যাদেশ বাতিলের জন্য বিধিবদ্ধ প্রস্তাব পাশ করাতে হবে বা করতে হবে। 5ম এবং 7ম জাতীয় সংসদে এই প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছিল। এই আইনি অসঙ্গতি প্রমাণ করছে যে এই সরকার রাজনৈতিকভাবে নয়, আইনিভাবেও দায়িত্বহীন। যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন, তাতে হ্যাঁ পক্ষ জয়যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছিল, কিন্তু তারেক রহমানের সরকার সেই গণভোটের ফলাফলকে কার্যত প্রত্যাখ্যান করেছে। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথই নেয়নি। নির্বাচন ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। মাননীয় স্পিকার, আপনি তো জানেন ভোলা আপনার নির্বাচনী এলাকা এবং ভোলা একটা উপকূলীয় দ্বীপ অঞ্চল। সেখানে ব্রিজের জন্য আপনারা চেষ্টা করছেন। পটুয়াখালী, ফেনী, বরগুনা এবং এই পিরোজপুর, এই দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বিশাল একটা দক্ষিণাঞ্চল। এখানে অর্থনীতি একটা বিশাল যোগান দিতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ব্লু ইকোনমির কথা। ব্লু ইকোনমিতে 8টি বিষয় আছে, যেমন আমরা সাগরে মাছ ধরতে পারি, এক্সপ্লোরেশন করতে পারি, গ্যাস তেল, আমরা করতে পারি শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ ব্রেকিং ইত্যাদি, এই জাতীয় কাজ। এবং সব মিলিয়ে যে বিষয়টা হলো, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানতে চাই, নেপাল একটি অঞ্চল, দেশ যেখানে সাগর নেই এবং তার একটা ল্যান্ডলকড এরিয়া, আর আমাদের অপার সাগর আছে, আমরা কাজে লাগাতে পারি না। তার মধ্যেও এই উপকূলীয় অঞ্চলের মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকার হয়। সাইক্লোন, ঝড়ঝা, ভূমিকম্প যখন তৈরি হয়, এবং উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকারান্তরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত গরিব। যে এই এলাকায় সার্বিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম একটি পার্বত্য চট্টগ্রাম যেরকম মন্ত্রণালয় করেছেন, এরকম একটা মন্ত্রণালয় অথবা যে বিভাগের কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে বিশেষ বরাদ্দ এই এলাকার মানুষগুলোর জন্য। এবং উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় অঞ্চলে একটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে মানে আলাদা বরাদ্দ দেওয়া হয়। আমি মনে করতে চাই, মানে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উপকূলীয় অঞ্চলে যারা আছেন সকল মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে অথবা সরকার যদি বিবেচনা করেন যে তাদের বরাদ্দ বেশি এবং উপকূলীয় অঞ্চলে তাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর বর্ধিত কোনো কার্যক্রম তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার যে মূল প্রশ্নটি ছিল সেখানে
আমি উল্লেখ করেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী সমুদ্র অঞ্চলগুলোতে বাস করছে, ভোলা সহ, বরগুনা সহ, পটুয়াখালী সহ, কক্সবাজার সহ, চট্টগ্রাম সহ বিশাল একটি অঞ্চল। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।